শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। সংবিধান সংস্কার কমিশন রাষ্ট্র পরিচালনার মূল নীতি ধর্মনিরপেক্ষতা সহ জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র বাদ দিয়ে শুধু গণতন্ত্র বহাল রেখে রাষ্ট্র পরিচালনার 4 মূলনীতির সুপারিশ করেছেন। প্রস্তাবিত 4 নীতি হল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং বহুত্ববাদ ও গণতন্ত্র। সংস্কার কমিশনের এই প্রস্তাব কিছু ক্ষেত্রে প্রশংসিত, কিছু কিছু ক্ষেত্রে সমালোচিত। বিশেষ করে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ধর্মনিরপেক্ষতা না থাকার বিষয়টিকে নেতিবাচক দৃষ্টিতে দেখছেন কেউ কেউ। তাদের বক্তব্য, রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা তুলে দিলে নষ্ট হবে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মুসলিম প্রধান বাংলাদেশে অন্য ধর্মাবলম্বীদের খাটো করে দেখার প্রবণতা তৈরি হবে। পাশাপাশি যারা ধর্মনিরপেক্ষতা না থাকলে কোনো সমস্যা হবে না বলে মনে করেন, তাদের বক্তব্য, গণতন্ত্রের ভেতরেই রয়েছে আইনের শাসন, ন্যায় বিচার, ধর্মনিরপেক্ষতার স্বচ্ছতা ও জবাবদিহিতার মতো গুরুত্বপূর্ণ অঙ্গীকার। তাদের যুক্তি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ইচ্ছা পূর্ণতা পায়, তাই অন্য কোনো নীতির প্রয়োজন হয় না। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ধর্মনিরপেক্ষতা থাকা না থাকা। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি উপস্থিত রয়েছেন, দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রাশেদা রৌনক খান, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ডক্টর সাজ্জাদ সিদ্দিকী, সহযোগী অধ্যাপক, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। থ্যাঙ্কস ফর কামিং টু মাই শো। রাশেদা রৌনক খান, আপনাকে দিয়েই বরং শুরু করে, এই বক্তব্যের সাথে আপনি কতটা একমত যে গণতন্ত্রের ভেতরে রয়েছে আইনের শাসন, ন্যায় বিচার, ধর্মনিরপেক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা? আমি অবশ্যই একমত, কারণ গণতন্ত্র যদি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে গণতন্ত্র আসলে চর্চা হওয়া দরকার, সেটা যদি চর্চা হয় তাহলে আসলে সকল কিছুই চলে আসে। যেমন গণতন্ত্রে কি হয়, আপনি সকলের সমতার কথা বলেন, সবাই সমান অংশগ্রহণ করবে সেটা চান, সবার সুবিচার নিশ্চিত করা। তো আপনি যখন সুবিচার নিশ্চিত করবেন তখন আপনি কিন্তু অনৈতিক কোনো ডিসিশন নিতে পারবেন না, তাহলে তার মানে হচ্ছে আপনার নৈতিকতা আপনাকে নিশ্চিত হয়ে যাচ্ছে। আপনি যখন সবার সমান অধিকারের কথা বলবেন তখন স্বাভাবিকভাবেই সকল ধর্ম, বর্ণ, শ্রেণী, লিঙ্গ সকলের প্রতি সমানভাবে আপনি রাষ্ট্র হিসেবে দায়িত্ব, যেটুকু দায়িত্ব পালন করা দরকার বা যে কোনো ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন আপনি এই দৃষ্টিভঙ্গিতে দেখবেন, নিরপেক্ষ দৃষ্টিতে দেখবেন, তখন স্বাভাবিকভাবেই গণতন্ত্র নিশ্চিত হবে, যেমন ধর্মনিরপেক্ষতার জায়গাটিও নিশ্চিত হবে। অতএব গণতন্ত্র আসলে, যদি গণতন্ত্র, এখন সমস্যা যেটা হয়েছে, আমরা আসলে গণতন্ত্রটাকে একটা পলিটিক্যাল ডিসকোর্স বানিয়ে ফেলেছি। এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে যাচ্ছি যে তৃতীয় বিশ্বের অনেক দেশের মধ্যে গণতন্ত্র চর্চার খুবই অভাব, এবং বাংলাদেশ তার ব্যতিক্রম নয়। এবং বলা হয়ে থাকে স্বাধীনতার পর থেকে বাংলাদেশ বেশিরভাগ সময় গণতন্ত্রহীনতায় ভুগেছেন। সেই জায়গায় ধর্মনিরপেক্ষতা খুবই সেন্সিটিভ একটা জায়গা। আমরা যদি গণতন্ত্র 100% করা যাবে কিনা, এটাও একটা প্রশ্নের জায়গা আসলে, আমাদের যে আর্থসামাজিক অবস্থা সেই জায়গায়। সেখানে কি বলবেন আপনি যে গণতন্ত্র কি ধর্মনিরপেক্ষতার নিশ্চিত করার জন্য কাজ করতে পারবে আমাদের মতো দেশে? ওই যে বললাম যে গণতন্ত্র ধারণাটিকে বা গণতন্ত্র শব্দটিকে ধারণায়নের ক্ষেত্রে মানুষের ভেতরে, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন কিংবা আমাদের যে সামাজিক সাংস্কৃতিক যে কাঠামো, সেই কাঠামোর মধ্যে গণতন্ত্র শব্দটি একটা খুবই র্যাটোরিকভাবে পলিটিক্যাল ডিসকোর্স হয়ে গেছে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু আমরা আসলে বাস্তবে জানি না গণতন্ত্র প্রতিষ্ঠা করা আসলে কত বড়, কত কঠিন, কত চ্যালেঞ্জ, কত সাম্যের, কত নিরপেক্ষ একটা ব্যাপার। তো ওই বাকি যে কন্টেশনগুলো আছে সেগুলোকে যেহেতু আমরা খুব গুরুত্ব দিই না, আমরা কেবলমাত্র পলিটিক্যাল ডিসকোর্স বা বলা যায় পপুলার ডিসকোর্সকে প্রাধান্য দিই। আমরা ভাবি যে গণতন্ত্র মুখ দিয়ে বললেই বোধহয় ভোটার ঝাঁপিয়ে পড়বে এবং গণতন্ত্রের পক্ষে এসে পড়বে, তারপরে ভোট পাওয়ার পরে আমরা আর গণতন্ত্রের কথা ভুলে যাই। ওই জায়গাটাই হচ্ছে সমস্যা। গণতন্ত্রের সাথে আসলে ধর্মনিরপেক্ষতার আসলে কোনো রকম বিভেদ বা কোনো রকম সংযুক্ততার যে জায়গাটা আছে সেটা হচ্ছে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে সকল কিছুই আসলে নিরপেক্ষ হবে। তাহলে ধর্ম কেন আলাদা করে ভাবতে হবে? ধর্ম তো আর আলাদা করে ভাবার বিষয় ছিল না। সংস্কৃতি বা সমাজে এই যে আমরা পোশাক পরিচ্ছদ পরে আছি, এই যে আমরা ভাষা কথা বলছি, এই যে আমরা খাচ্ছি, আমাদের খাদ্যাভ্যাস, এই যে আমাদের আচার আচরণ, সকল কিছুর মতোই ধর্ম একটি সাংস্কৃতিক প্রপঞ্চ, যেটা যে যার জায়গা থেকে পালন করে।
তো সেটা তো রাষ্ট্রের সাথে কোনো কিছুর সাথে, আমার পোশাক নিয়ে তো রাষ্ট্র কথা বলছে না, বা রাষ্ট্র নীতি নির্ধারণ মহলে পোশাক গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে না, তাহলে ধর্ম কেন সেই জায়গাটায় আসবে? ধর্ম ধর্মের মতো, ধর্ম খুবই একটা সেক্রেট, খুবই একটা পবিত্র বিষয়, যেটা একান্তই আমার সাথে আল্লাহর সম্পর্ক। সেখানে রাষ্ট্র দ্বারা, রাষ্ট্রের কার্যক্রম দ্বারা পরিচালিত হবে, সংবিধান দ্বারা পরিচালিত হবে, তার যে নিয়ম নীতিগুলো আছে সেগুলো দ্বারা পরিচালিত হবে, বা আইনের শাসন প্রতিষ্ঠা হবে। কিন্তু ধর্ম একেবারেই ব্যক্তিক, একেবারেই পার্সোনাল, ইন্ডিভিজুয়াল। আপনি যখন নামাজ পড়ছেন বা যদি পূজা করেন, যে ধর্মেরই হোক, তার সাথে কিন্তু একেবারেই ওই প্রক্রিয়াটা জড়িত, এবং এটা অসম্ভব পবিত্র একটা বিষয়। এই জায়গায় তাহলে এই প্রশ্নটা উত্থাপন হয় যে আমাদের দেশে, একটা দেশের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা থাকা মানে আসলে কি? এটা আমরা ডক্টর সাজ্জাদ সিদ্দিকী আপনার কাছে জানতে চাই যে একটা সংবিধান যখন ধর্ম নিরপেক্ষতা বলে তখন সে আসলে কি মিন করে, এটা থাকা বা না থাকার মধ্যে কি পার্থক্য হয়? আমরা বিষয়টা যদি একভাবে চিন্তা করি যে সেকুলারিজম এর যে বঙ্গানুবাদ, এটাই হচ্ছে ত্রুটিযুক্ত, এটা ত্রুটিমুক্ত নয়। এখানে সেকুলারিজমের বাংলাটা করা হয়েছে এমনভাবে, কাইন্ড অফ একটা প্রভোকেটিভ একটা শব্দ, অর্থাৎ আমার এই জন্যই এই শব্দগুলো নিয়েই কিন্তু আমাদের প্রবলেমটা তৈরি হচ্ছে প্রিন্সিপালের ক্ষেত্রে, রাষ্ট্রীয় মূলনীতির ক্ষেত্রে। এই যে স্পর্শকাতরতা সৃষ্টি হওয়ার প্রেক্ষিতেই কিন্তু জনপরিসরে এখন আলাপ আসছে যে আসলে আমাদের কয়টা মূলনীতি দরকার। এই প্রসঙ্গে আমার অস্ট্রেলিয়ার সুপারভাইজার বলছিলেন যে আমাদের অঞ্চলের মানুষের নাকি একটা জিনিস বোঝাতে গিয়ে অনেক বেশি শব্দচয়ন, অনেক বেশি বিশেষণ ব্যবহার করার একটা প্রবণতা আমাদের অঞ্চলের মধ্যে আছে। তো ওই প্রসঙ্গে আপনি সেকুলারিজম রাখা না রাখা নিয়েই তো বিতর্কটা। আপনি রাখতে গেলে একটা গ্রুপ খুশি হচ্ছে বিকজ অফ ইটস ট্রান্সলেশন, যে ধর্ম নিরপেক্ষতা, ধর্মহীনতা কেউ বলছে। এই সমস্যাগুলো সমাধান করার প্রকল্প হিসেবে কিন্তু জনপরিসর থেকেই তাগিদ আসছে। এই বিরোধটা নিষ্পত্তি করতে পারি আমরা কেবলমাত্র এই গণতন্ত্রের মধ্যেই এই সেকুলারিজম নিহিত আছে। কীভাবে নিহিত আছে? আমার রাশেদা আপা বলেছেন চমৎকারভাবে যে আমি যখন একটা ভ্যালুজ হিসেবে চিন্তা করছি, তখন আমি আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আমি ধর্মীয় জীবনটা কিভাবে পালন করব, এটা আমার একান্তই ব্যক্তিগত এবং পারিবারিক একটা চর্চার বিষয়। এই পারিবারিক চর্চাটার মধ্যে কিন্তু গণতন্ত্রও নিহিত আছে। অর্থাৎ আপনি যখন ইলেকট্রাল ডেমোক্রেসির কথা বলছেন, তখন আপনার মাথার মধ্যে কি আসছে? আপনার মাথার মধ্যে আসছে ম্যাজরিটারিয়ান ডেমোক্রেসি, অর্থাৎ ম্যাজরিটারিয়ান একটা রুল আপনি উপহার দিবেন, যারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে তারা শাসন করবে। বাই দিস টাইম আপনি যখন নির্বাচিত হয়ে গেছেন, তখন কিন্তু আপনার মধ্যে দায়িত্ব পড়ে গেছে ভ্যালুজ ওরিয়েন্টেশন, অর্থাৎ আপনি সংখ্যালঘু অধিকার থেকে শুরু করে নারী অধিকার, আমরা তৃতীয় লিঙ্গের অধিকার, সকল অধিকার, এই গণতন্ত্র শব্দটা ভ্যালুজ হিসেবে যখন আমরা ট্রিট করছি, তখন এই যে সেকুলারিজম আপনি যে শব্দ দিয়ে শুরু করলেন, আমার কাছে আসলেন, এই সেকুলারিজমের জায়গাটা, আমি চ্যানেল আইয়ের প্রোগ্রামে বসে আছি এখানে অনুষ্ঠানে, এখানে মসজিদ আছে, মানুষ নামাজ পড়ছে, আমি দেখলাম, যেটা আমার চোখে পড়লো। আবার এখানে লাক্স চ্যানেল আই সুন্দরী হচ্ছে, কই এখানে তো কখনো দেখিনি যে যারা নামাজ পড়ছে তারা বলছে যে এখানে এটা হতে পারবে না। দিস ইজ হাউ কো এক্সিস্টেন্সের কথা বলছে ডেমোক্রেসি কিংবা সেকুলারিজম। সেকুলারিজম কিন্তু বলে নাই যে ধর্ম থাকবে না। সেকুলারিজম বলেছে যে রাষ্ট্র ধর্ম, কোনো ধর্মীয় গোষ্ঠীকে কোনো আলাদা করে বেনিফিট দিবে না কিংবা কোয়ার্সিভ হবে না। একটি সংবিধানে যখন মানে রাষ্ট্র ধর্ম থাকে উল্লেখ, সেটা আসলে কিভাবে কাজ করে? এই যে আমি বললাম, আপনার এই সংবিধানে কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম আছে, আবার সেকুলারিজম আছে। তাহলে কি বিষয়টা হচ্ছে? আপনি কিন্তু কনফ্লিক্টিং চলে আসতেছে সেই, এবং রাষ্ট্রধর্ম ইসলাম লেখার প্রেক্ষিতে এটা টোটালি পলিটিক্যাল ইসলাম। রাষ্ট্রধর্ম ইসলাম যেটা কোট আনকোট, এটা পলিটিক্যাল ইসলাম, অর্থাৎ পলিটিক্যাল ম্যানিপুলেশন অফ দ্য ফর্মার রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ, তার প্রজেক্ট ছিল। এটা তো আপনাদের সংস্কার কমিশনে আমাদের যে প্রস্তাব, সেটাতেও কিন্তু এটা বিদ্যমান আছে। এখন সংস্কার কমিশন কি ভেবে আবার রাষ্ট্রধর্ম ইসলাম রাখছে, আবার ভাবছে যে এখানে ধর্মনিরপেক্ষতা বাদ দিচ্ছে। সো আমার মনে হয় কি, আমার যে ইসলামিক অর্গানাইজেশন অর্থাৎ রিলিজিয়াস যে স্টেক হোল্ডারগুলো আছে, তাদের সঙ্গে বসেছে কিনা আমি জানি না কমিশন। এই কমিশন তাদের সঙ্গে যদি বসে বোঝায় যে এই জন্য আমি এই কাজ করতে পারছি না, আর এইটা করলে তোমার এই অধিকার এর মধ্য দিয়েই ইনহেরেন্ট আছে, এই জিনিসগুলো যদি লিডারদেরকে নিয়ে বসে এবং বোঝাতে পারে, এবং এটাই কিন্তু কমিশনের প্রধান কাজ ছিল, যে আমার যে কনফ্লিক্টিং ইস্যুসগুলো আছে
এবং কারা কারা এই ইস্যুর সঙ্গে বিভেদ তৈরি করছে তাদের সঙ্গে আলাদা করে বসা, একসাথে করা বসা। আপাতত দৃষ্টিতে এটাই আমার কাছে মনে হচ্ছে, যদি বসতো তাহলে এরকম অ্যামালগেটেড একটা ইস্যুজ আমরা মনে হয় থাকতো। রনকাপা, মানে এই প্রশ্নটা আমার যেমন মনে আসছে, আমার মনে হয় দর্শকদের অনেকে আসছে। আপনি বলছিলেন যে ধর্ম আসলে খুবই ব্যক্তিগত একটা ব্যাপার, সেই জায়গায় সংবিধানের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারে না। তাহলে রাষ্ট্রধর্ম ব্যাপারটা, কনসেপ্টটা আসলে কি? ওই যে আমরা বললাম যে আমরা সবকিছু তো পলিটিক্যাল জায়গায় নিয়ে যাই। আমাদের ধরেন আপনি একটা পোশাক পরে আছেন, হ্যাঁ, আমি একটা পোশাক পরেছি, দুটো কিন্তু ভিন্ন সংস্কৃতির দিক থেকে, ধরনের দিক থেকে। এখন আমরা কি করি, কোনটা আসলে জনগণ নেবে সেটাকেই বেশি প্রাধান্য দেই, আমাদের চেয়ে বেশি। ঠিক একইভাবে আমরা তো জনসাধারণ, কিন্তু পলিটিক্যাল লিডার্সরা তো আরও বেশি, কারণ তাদের ভোটের ব্যাপার আছে, তাদের জনপ্রিয়তার ব্যাপার আছে। ফলে তারা সবসময় জনপ্রিয়তার পেছনে ছোটে। তারা অনেক দূরদর্শী চিন্তা করে না যে একটা সমাজে তো সকল ধর্ম, সকল এথনিক সোসাইটি, সকল শ্রেণী, সকল রকম বিভিন্নতা আছে। এই সংস্কার কমিশনে যেটাকে বহুত্ববাদের কথা বলছে, প্লুরালিজমের ব্যাপার আসছে, সেখানে আমার মনে হয় যে এই বহুত্ববাদের মধ্য দিয়ে আসলে ধর্মনিরপেক্ষতাকে একভাবে আমার ধারণা কভার করেছে। কারণ ধর্মনিরপেক্ষতার ধারণা, যেটা এতক্ষণ আমরা আলোচনা করছিলাম, এক ধরনের ভুল বুঝাবুঝির জায়গা রয়েছে। মানে ধর্ম শব্দটা শুনলেই মনে হয় ইসলামকে কেউ নিয়ে যাচ্ছে। ইসলাম তো আসলে যে কোনো পোশাকেই হতে পারে, কিন্তু পরার পরে বা উনি তার ওয়াইফকেও বা মেয়েকেও হিজাব পরাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই তারা এমন কিছু করছে যেটা খুব মানে দৃষ্টিকটু কিংবা অনৈতিক। যেমন আপনি দেখেন যে ঘুষ খাওয়া তো অনেক বড় একটা অনৈতিক কাজ, খুবই সুদ খাওয়া, মানে এরকম অনেক কিছু আছে। তাহলে সেগুলো কি হচ্ছে না? সেগুলো তো আমাদের এই মানুষজনরাই করছে, আমরাই করছি। তাহলে বিষয়টা হচ্ছে ধর্মটাকে আসলে ভেতর থেকে, যিনি হয়তো এই পোশাকই ধর্মটাকে পালন করেন না, কিন্তু দেখবেন তাকে আপনি 1 টাকা ঘুষও দিতে পারবেন না, এরকম মানুষও তো আমাদের সমাজে আছে। তাহলে বিষয়টা হচ্ছে আমি ব্যক্তি মানুষ আসলে কতটা গডের সাথে, আমার যে আল্লাহ কিংবা ভগবান বা ঈশ্বর যেই হোক, তার সাথে আমি কি সম্পর্কটা তৈরি করছি, তার কাছে আমার জবাবদিহির মাত্রাটা কতটুকু, তাকে আমি কতটুকু রেসপেক্ট, বা আমার ধর্মচিন্তাটাকে আমি কতটুকু রেসপেক্ট করে নৈতিকতার পথে থাকি কিংবা নীতিগতভাবে আমি অটল থাকি। অতএব এখানে ওই বহুত্ববাদের ধারণা থেকে আসলে ধর্মনিরপেক্ষতার জায়গাটাকে, কারণ যেহেতু ধর্মনিরপেক্ষতা খুব একটা প্রবলভাবে রাজনৈতিক, আবারও সেই বলছি যে একটা পপুলিজমের ধারণা চলে আসছে যে জনপ্রিয় থাকতে হবে, সর্বজন গ্রাহ্য হতে হবে। যেহেতু এখন অনেক কারণেই ধর্মনিরপেক্ষতার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে, হয়তো সেজন্য বহুত্ববাদ। তবে আমার মনে হয় বহুত্ববাদটা ধর্মনিরপেক্ষতার চেয়ে আরও বড় করেই যদি চর্চা করা যায়, আরো বড় পরিসরে। ওকে, কারণ মাল্টিকালচারালিজম মানে তো হচ্ছে আপনি সকল সংস্কৃতিকে ধারণ করবেন, মেল্টিং পট যেটা হয়। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ডক্টর সাজ্জাদ সিদ্দিক, আপনার কাছে আসতে যাচ্ছি। সংবিধানে ধর্মনিরপেক্ষতা থাকা না থাকার সাথে ইসলামিক স্টেট স্থাপন করার কোনো সম্পর্ক আছে কিনা? কারণ আমরা তো জানি যে আমাদের দেশের বর্তমান অবস্থায় একটা অন্যতম বড় দল, তারা একটা ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করার ম্যান্ডেট নিয়ে তারা রাজনীতি করেন, গণতান্ত্রিক রাজনীতি করেন। সেটার সাথে কি কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। ধর্মনিরপেক্ষতা থাকা অবস্থাতেও ইসলামিক স্টেট কোনো সম্পর্ক নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বাজেট আমি হঠাৎ করে মাথায় আসলো 100 কোটি টাকার নিচে, আর এই সরকার বাইতুল মোকাররমকে 100 কোটি টাকা দিয়েছে বিউটিফিকেশনের জন্য, রেনোভেশনের জন্য। হোয়াট ডাজ ইট মিন? বাংলাদেশ কি ইসলামাইজেশন হয়ে গেছে? নো। আমার এই যে কথা বলছিলেন, আমরা সবাই কথা বলছিলাম যে পোশাক আশাক, হ্যাঁ, তারপর বাঙালি মুসলমানের মন বলে আমি কিন্তু এক ধরনের স্যাটারিক একটা রিপ্রেজেন্টেশন দিচ্ছি, বাঙালিদের উপর একটা ট্যাবও দিয়ে দিচ্ছি, একটা প্রেজুডিস দিয়ে দিচ্ছি, তাই না? কেন দিচ্ছি এটা দিচ্ছি কেবলমাত্র ও না বোঝার জন্য, অথবা কোনো পলিটিক্যাল আলটিরিয়র মোটিভ থাকার কারণে।
একটা মানুষ এই অঞ্চলের মানুষ সিনেমা দেখতে পছন্দ করে, এই অঞ্চলের মানুষ শুক্রবারে জুমার নামাজ পড়তে পছন্দ করে, এই অঞ্চলের মানুষ সংস্কৃতি প্রবণ, ওয়াজ মাহফিলে যেতে পছন্দ করে, আবার কনসার্টে যেতে পছন্দ করে। এই জিনিসগুলোকে বলতেছে যে বাঙালি মুসলমান প্যারোকিয়াল, বাঙালি মুসলমান হীনমন্যতায় ভোগে, ওরা কখনোই সঠিক চিন্তা করতে পারে না। সেকুলার হওয়ার জন্য আপনাকে খুব আলট্রা মডার্ন হতে হবে, অথবা রিলিজিয়াস হওয়ার জন্য আপনাকে চরম দাড়ি টুপি এবং যে সমস্ত আলকেল্লা পোশাক আছে যেগুলো পরে আমরা ইসলামাইজড প্রমাণ করতে চেষ্টা করি, এগুলো হতে হবে। বাস্তবে এর আসলে কোনোটাই নাই। সংবিধানে এটা রাখার সাথে বাস্তবতার সঙ্গে ইসলামিক স্টেট হওয়ার কোনো সম্পর্ক নাই। এটা কেবলমাত্র হচ্ছে আমি হয়তো চাপের মুখে, কিংবা আমি হয়তো যে বলে না যে ফ্রিডম ফ্রম ফিয়ার, আমি হয়তো একটা এটা হচ্ছে যে ফিয়ার থেকে হয়তো তারা এই রাষ্ট্রধর্ম ইসলাম রাখার একটা বোধহয় চিন্তা করছে বলে আমার কাছে মনে হয়। কারণ সংবিধানে তো এতদিন সেকুলারিজম ছিল, বাংলাদেশকে খুব সেকুলার স্টেট হয়ে গেছে সেই সেন্সে। সংবিধান তো এতদিন রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, বাংলাদেশকে খুব ইসলামিক হয়ে গেছে না। এইটার যে হাজার বছরের যে সাংস্কৃতিক যে মিথস্ক্রিয়া মানুষের এবং এই পরিবেশের সঙ্গে আমাদের যে বাস্তবতাটা হচ্ছে, আমার চয়েসটাকে আমি আমার মতো করেই আমি উপস্থাপন করব। কখন আমি শাড়ি পরবো, কখন আমি সালোয়ার কামিজ পরবো, কখন আমি সুটেড বুটেড হয়ে কোনো প্রোগ্রামে যাব, অফিসে যাব। আমি ওই রকম, আমি মাঝে মধ্যে কেউ লুঙ্গি পরে যদি কমফোর্ট ফিল করে সে নিচে যাচ্ছে। মাওলানা ভাসানী থেকে শেখ মুজিবুর রহমান, দেখবেন আমার বাবা, আপনার বাবা এখনও বাসায় লুঙ্গি পরে কমফোর্ট ফিল করছে। এটা কনফিডেন্সের ব্যাপার আপনার। এটাকে ওন করা এবং ধারণ করার জন্য এই জন্য আমাকে বলে একটা মূল সমস্যাটা হচ্ছে কি জানেন, আমাদের ন্যাশনাল ইন্টিগ্রিটির জায়গাটা নাই। এই জন্যই বলে যে বাংলাদেশ আসলে স্টেট হয়ে উঠতে পারছে না 53 বছর চেষ্টা করেও। আর এই জন্যই জনপরিসরে এই প্রস্তাবটা আসছে যে আপনি যদি একটা অন্ততপক্ষে প্রিন্সিপাল মানতে পারি, আমরা তো মানতে পারি না কোনো জায়গায়, আমি যদি গণতন্ত্র মাধ্যমে সেকুলারিজমকে এনশিওর করতে পারি, মাল্টিকালচারালিজমকে এনশিওর করতে পারি, সামাজিক ন্যায় বিচার এনশিওর করতে পারি, মুক্তিযুদ্ধের যে আমার একেবারে গ্রাউন্ডেড রিয়ালিটি ছিল সেইটাকেও যদি আমি মেনটেন করতে পারি। কি ছিল মুক্তিযুদ্ধের মূল প্রেরণা? ছিল মুক্তি। মুক্তি মানে কি? আমি আমার গণতান্ত্রিক অধিকার হরণ করে নিচ্ছে, আমি সেখান থেকে মুক্তি চাই। আমাকে কি করছে? কোটার মাধ্যমে আমাকে দাবিয়ে রাখছে। আমি চাকরি করতে গেলে চাকরি দিচ্ছে না, আমার এডুকেশনকে তারা ভালো বাজেট দিচ্ছে না, এখানে ভালো এডুকেশনাল ইনস্টিটিউশন গড়ে ওঠো কিংবা মূল্যায়ন করছে না। এই সকল কিছু থেকে কিন্তু মুক্তি চাচ্ছিল মানুষ। এই মুক্তির জন্যই কিন্তু মুক্তিযুদ্ধ আমরা বলি। তাহলে সেই মুক্তিযুদ্ধ 53 বছরে যদি আমি এই সংবিধানকে এত কাটাছেঁড়া করে যদি আমি কিছুই করতে না পারি, এত ভার্বজ শব্দ দিয়ে আমি যদি মনে করি যে আমি রাষ্ট্রকে খুব এগিয়ে নিয়ে যাব, এটা চরম মাত্রায় রোমান্টিসিজম হবে, যেটাকে আমি বলি পলিটিক্যাল রোমান্টিসিজম কিংবা রেটরিক্স। সেই রেটরিক্স দিয়ে আসলে কোনো কিছু আগাবে না। আমি এটা দিয়ে একটা জিনিস প্রমাণ করতে চাই যে দ্বন্দ্ব নিরসন করতে আমরা পারি, অর্থাৎ আমরা সবাই একটা জায়গায় পৌঁছতে পারি, একটা শব্দ কেন্দ্রিক। ওকে, সো আপা শব্দের ন্যারেশন এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমার মনে হয়। সেটা ধর্মনিরপেক্ষতা বলেন, রাষ্ট্রধর্ম বলেন কিংবা গণতন্ত্র বলেন। গণতন্ত্র কি, এটা কি আমরা সবাই জানি কি না, এটা নিশ্চয়ই একটা বড় প্রশ্ন। এটা রাজনীতিবিদ থেকে শুরু করে আমাদের জনসাধারণ। গণতন্ত্র মানে কি শুধু আমি নির্বাচনের দিন সকালবেলা গোসল করে গিয়ে ভোট দিলাম সেটা, নাকি গণতন্ত্র আসলে সারা বছরই আমাদের যে রাষ্ট্র পরিচালনা সেখানেও জড়িয়ে থাকেন, যে আমি প্রতিটা মানুষের মতামত নিচ্ছি কিনা, তাদের অধিকার নিশ্চিত করছি কিনা? এই ব্যাপারে আসলে কি বলবেন, যে আমাদের দেশে কি কখনো তাহলে গণতন্ত্র ছিল? আসলে আমাদের যতক্ষণ পর্যন্ত না একদম ব্যক্তি আমি সেলফ যতদিন পর্যন্ত না গণতন্ত্র শব্দটার অর্থ বুঝবো, ব্যক্তি মানুষের ব্যক্তি এজেন্সির শব্দটা না বুঝবো, যে আমার নিজস্ব একটা সক্রিয়তা আছে, আমার অন্ধ অনুকরণ করার দরকার নেই। এমন না যে এই মুহূর্তেও কিন্তু অন্ধ অনুকরণ চলছে বিভিন্ন দলের বিভিন্নভাবে, কিন্তু নিজস্বতা যতদিন পর্যন্ত আমাদের গণতন্ত্র গণের তো বিষয়টা, এই গণ যদি আপনি অন্ধকারে রেখে দেন, তারপরে সারাদিন লিডার্সরা বলতে থাকে গণতন্ত্র গণতন্ত্র, তাতে তো কিছু হবে না। বরং গণকে বুঝাতে হবে বিষয়টা। তো গণকে আমরা ইচ্ছে করে অন্ধকারে রাখি, আমাদের প্রয়োজনে আমাদের শাসন করতে সুবিধা হয় এই জন্য অন্ধকারে রাখি। আর গণেরও এত সময় নাই, এত যেহেতু একটা সংগ্রাম মুখর জীবন তাদের পালন করতে হয় এই বাঙালি জীবনে, সেক্ষেত্রে হয়তো সেভাবে সময় পায় না। তাছাড়া আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং পেশাগত জীবনের ব্যস্ততার বাইরেও আমরা পরচর্চা, পরনিন্দা, যত রকমের পর বিষয়গুলো আছে সেগুলোর প্রতি আগ্রহী বেশি। ফলে রাজনৈতিক চিন্তা, রাজনৈতিক প্রজ্ঞা ধারণ করার মতো চিন্তা ভাবনা বা সময় আমাদের হাতে আসলে থাকে না। আপনি তো গণতন্ত্র তখনই চর্চা করতে পারবেন যখন আপনি দেশ এবং রাষ্ট্র ব্যবস্থা, রাজনীতি, নেতারা কি করছে, কেন শুধুমাত্র সকালবেলা ভোট দেওয়াটাই আমি গণতন্ত্র ভাবছি,
এই জায়গাগুলো নিয়ে যখন গভীরভাবে চিন্তা করবেন, আর গভীরভাবে যারা চিন্তা করে করে কিছুটা জায়গায় এসেছে আমার মনে হয়েছিল, তারাও আবার ওই যে আপনি বললেন শব্দের ন্যারেশন খুঁজে ন্যারেটিভ তৈরি করে, পাল্টা ন্যারেটিভ তৈরি করে, কনফিউশন তৈরি করে, স্ট্র্যাটেজি তৈরি করে, যে স্ট্র্যাটেজিগুলোর কারণে মানুষজন আবার ধোকাও খাচ্ছে বা বুঝতে পারছে না যে এগুলো কি সত্যিই হবে বা হওয়ার মতো, নাকি এগুলো আবার কোনো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, যেই প্রক্রিয়ায় আমি দিন শেষে যা চেয়েছিলাম আমি তা পাচ্ছি না। ওই যে গণ আবার আরেকভাবে ভাববে যে না, আমি যেমন ৭১ ভেবেছিল যে হ্যাঁ এবার বোধহয় গণতন্ত্র মুখ দেখবে, এবার বোধহয় আমরা নিজেদেরকে নিজেরা শাসন করব, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আবার দেখা গেল যে না, আমাদের হলো না, এবং এই হলো নাই চলছে এত বছর ধরে। তাহলে এখন তো এই মুহূর্তে তো সবাই চাইছে যে হোক, কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি কিন্তু নানা ধরনের শব্দের খেলা চলছে। মানে যারা একটু গণতন্ত্রকে বুঝে, যারা আমাদেরকে আবার বুঝাচ্ছে যে হ্যাঁ গণতন্ত্রের চর্চা আমরা শুরু করতে যাচ্ছি, তারাও কিন্তু গণতন্ত্রের দেখেন পাল্টাপাল্টি ন্যারেটিভ দিচ্ছে কিছুদিন পর পর। এবং আপনি জানেন যে ন্যারেটিভের ক্ষমতা প্রচণ্ড রকমের। আপনি যখন কিছুদিন আগেই বলছেন যে মুক্তিযুদ্ধ নয়, সব কিছুই হচ্ছে ২৪ থেকে, আবার কিছুদিন পরে আপনি বলছেন যে মুক্তিযুদ্ধই আসল, মুক্তিযুদ্ধই ভিত্তি, তখন তো ওই গণ কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছে। তখন গণ আপনার কোন কথাটাকে ধরে নেবে যে আপনি ঠিক বলছেন? তাহলে তো আরো অন্ধকার রকমের গণতন্ত্রের ধারণাটা আরো অন্ধকার জায়গায় চলে যাচ্ছে। ধর্মনিরপেক্ষতার সত্যিকার মানেটা কি আসলে? ধর্মনিরপেক্ষতার একদম জেনুইন অর্থটা তো এটা, যেমন একদম সহজ করে বললে আমার একটা ধর্ম আছে, আপনার একটা ধর্ম আছে। আপনি এখন রাষ্ট্রের কাছে একটা বিষয়ে বিচার চাইছেন, বিচারালয়ে গেছেন বা যে কোনো কাজে, রাষ্ট্র আপনার ধর্ম কি আমার ধর্ম কি সেটা জানতেই চাইবে না, দরকারই নাই এখানে। সেইটাই তো হচ্ছে একেবারেই গণতান্ত্রিক চর্চা, যে এখানে নিরপেক্ষ, এটার আপনার ধর্ম আপনি পালন করবেন, আমি কে যে আপনার ধর্ম কি হবে, আপনার পোশাক কি হবে, আপনার চালচলন কেমন হবে সেটা নির্ধারণ করে দেওয়ার। কিন্তু আমরা যখন ধরে নেই যে আমরা সংখ্যাগরিষ্ঠ, আমরা সংখ্যালঘুদের উপরে আধিপত্যশীল একটা দৃষ্টিভঙ্গি তৈরি করব এবং আপনাকে বাধ্য করব আমার ধর্মীয় দৃষ্টিকোণকে, আমার পোশাকীয় দৃষ্টিভঙ্গি, আমার লিঙ্গীয় দৃষ্টিভঙ্গিকে আপনি গ্রহণ করার জন্য, তখনই তা নিরপেক্ষতা হারায়। ওই জায়গাটাই ধর্মনিরপেক্ষতা, যেখানে আসলে ধর্ম নিয়ে একটা মানুষের কোনোভাবেই পরিচয় হতে পারে না। যেমন এই যে বললাম, আপনি দুজন দু রকমের পোশাক পরে আছি, আপনি ওয়েস্টার্ন পোশাক পরে আছেন, আমি বাঙালি পোশাক পরে আছি, কিন্তু এর মধ্য দিয়ে আসলে কোনো রকমের ব্যক্তি আমি আর ব্যক্তি আপনি কেমন বা কি সেটার কোনো পরিচয় আসবে না, সাবজেক্টিভ জাজমেন্টে যাবে না। একদম জাজমেন্ট। আমাদের মতো দেশে এটা আসলে কতটা সম্ভব হবে? এই পরিস্থিতিতে আমরা যে পরিমাণ উদাহরণ দেখতে পাচ্ছি, এই যখন অবস্থা এবং সংখ্যাগরিষ্ঠ একটা ধর্ম যখন আমাদের রয়েছে, প্রায় মনে হয় 80% মানুষ মুসলিম, তাই না? সেই জায়গায় যদি সরাসরি ধর্ম নিরপেক্ষতা না থাকে, আমরা আসলে কতটা ইন্টেলিজেন্ট যারা আমাদের রাষ্ট্র পরিচালনা করবেন বা আমরা যারা জনগণ আছি, সাধারণ মানুষ, তারা যে বহুত্ববাদের মধ্যেও ধর্মনিরপেক্ষতাকে আমরা ইনক্লুড করে ফেলবো, সেই জায়গায় কতটা আমরা রেডি আছি? ডক্টর সাজ্জাদ সিদ্দিকী কি বলবেন? আমার মনে হয় কি এই বিষয়গুলো ওভারকাম করা যাবে এভাবে। Will it take time? It will take longer period of time if we don't take it or consider it very seriously and very professionally. আমরা যদি শব্দের মধ্যে আটকে থাকি, তাহলে যেটা হবে এটা একটা প্রোট্রাক্টেড একটা সমস্যার মধ্যে দিয়ে নিয়ে যাবে। বাট আমরা যদি মিনিংফুলি একটা উই মে স্টার্ট আ গুড স্টার্ট উইথ দ্য এডুকেশন, অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি আগামী 20 বছর পরে আপনি কি দেখবেন, এই সোসাইটির মানুষ কতটা সজাগ দৃষ্টিতে একটা জিনিসকে মূল্যায়ন করতে পারে। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ, আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। কনশাস মাইন্ড দিয়ে কিভাবে আপনি একটা বিষয়কে মূল্যায়ন করতে পারে, সেই বিষয়গুলো কিন্তু খুব জরুরি। অর্থাৎ আপনি যদি মানুষকে অন্ধকারে রাখেন, অর্থাৎ গণতন্ত্র একবার বোঝাচ্ছেন একরকম, আরেকবার বোঝাচ্ছেন আরেক রকম, কিংবা সেকুলারিজম দিয়ে ওদেরকে আপনি টালমাটাল করে দিচ্ছেন, শব্দের মধ্য দিয়ে ওদেরকে একটা কি বললেন যে ব্যস্ত রাখলেন,
কিন্তু কাজের কাজ যেটা দরকার, আপনি একটা জেনারেশন তৈরি করার চেষ্টা করবেন না আগামী 50 বছরে, আর আপনি এক্সপেক্ট করতে থাকবেন যে ওই হ্যারাসমেন্ট কমবে না, হ্যারাসমেন্ট কেন কমছে না রাস্তাঘাটে, সেই উপায়টা কি হতে পারে? সেটার উপায় একেবারে গুড স্টার্ট উইথ এডুকেশন। আপনি এডুকেশন যদি আপনি প্রাইমারি, আমরা মনে করি কি জানেন যে বিশ্ববিদ্যালয় কেন পড়াচ্ছে না, বিশ্ববিদ্যালয় কেন গবেষণা করছে না, এটা একটা আকাশ কুসুম কল্পনা। বিশ্ববিদ্যালয়ের ইনটেক কারা, যে প্রাইমারি স্কুলে আজকে ভর্তি হচ্ছে কত বছর লাগে, 10-12 বছর পরই সে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হচ্ছে, এবং তাও একটা ম্যাথস একটা প্রসেসের মধ্য দিয়ে, কম্পিটিশনের মধ্য দিয়ে, একেবারেই বলা অবজেক্টিভ একে একে। এইগুলো তো আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোনো ভালো মানের পদ্ধতি না। প্রথমত মুখস্থ বিদ্যা থাকলেই হলো। আপনি প্রাইমারি স্কুলে যাবেন, হাই স্কুলে যাবেন, এখানে মাল্টি লেয়ার্ড এডুকেশন সিস্টেম, কাউমি মাদ্রাসা, তারপর কয়েকদিন আগে দেখলাম যে কারা এখানে আন্দোলন করতেছে, তাদের উপর পানি দিল, মাদ্রাসার বেশ কয়েকটা ভ্যারাইটিস আছে। এত ভ্যারাইটিস রেখে আর যাকে তাকে যেখানে সেখানে যদি প্রাইমারি স্কুল হাই স্কুল গজিয়ে ওঠে এবং তাদের সন্তানেরাদেরকে আমাদের বিশ্ববিদ্যালয়ে পাঠান যেন তেনভাবে একটা সিলেবাসের মধ্যে দিয়ে, কোয়ালিটি কন্ট্রোল না থাকে, রাইট। তো আমি এই জন্য বারবার বলছি বিভিন্ন জায়গায়, এবং আমরা সবাই বলছি, অনেকেই বলছি যে আমরা এথিক্স বললে একটু সেন্সিটিভিটি থাকে, নানান কিছু সেন্সিটিভিটির জন্য আমরা এখন পিস এডুকেশনটাকে প্রমোট করতে পারি, যেটা সহনশীলতা শিখাবে, যেটা নিন্দা, যেটা বলছিলাম যে আমরা এখন ব্যস্ত হয়ে যাই যে কাকে নিয়ে নেগেটিভ ব্যাপারগুলো আলাপ করলে বেশি মজা। এই জিনিস থেকে আপনাকে ডাইভার্ট করা খুব সহজ। আপনি প্রাইমারি থেকে এডুকেশন দেন, এই বাচ্চাগুলো ফ্যামিলির বাবা মাকে গিয়ে শেখাবে, ওরা বিশ্ববিদ্যালয়ে এসে বুঝবে যে পাটা ওয়ালে দিয়ে দাঁড়াইতে হয় না, কিংবা যেখানে সেখানে থুতু ফেলতে হয় না। আমি বলছি যে, এবং শিক্ষক শিক্ষার্থীর মধ্যে আমরা চাইলেও সো-কল্ড ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেমের মধ্যে যে একেবারে আমরা পারবো তা না, এখানেও কিন্তু একটা রেসিপ্রোসিটি আছে। আমার একটা মিউচুয়াল রেসপেক্ট স্টুডেন্টদের প্রতি থাকতে হবে, যে দে মে হ্যাভ বিগার স্কেল অফ নলেজ কম্পেয়ার টু মি, অ্যাটলিস্ট টু আ সার্টেন নলেজ এরিয়া। এটা আমার রিয়েলাইজেশনের জায়গাটা আমাকে মাথায় রাখতে হবে। সো আমাকে জেনারেশনের প্রতি মনোযোগ দিতে হবে। ডু ইউ থিংক দ্য সেম? আমি একটু যোগ করব এই অর্থে, যেমন আমাদের যে মাদ্রাসা শিক্ষা আছে, মাদ্রাসা শিক্ষাটা আমাদের জরুরি, এই জন্য জরুরি যে অনেক এতিম ছেলে মেয়ে আছে বা যাদের বাবারা প্রবাসী, যাদের আসলে ওভাবে মেইন স্ট্রিম যে পড়ালেখাটা বাংলা মিডিয়ামতে সেটা তো অনেক সময় সুযোগ হয় না। সেক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা আছে, প্রচলন আছে, এটা হুট করে একদিনে শেষ করে মানে করার বিষয় প্রাসঙ্গিকতাও হয়তো অনেক পরিবারের ক্ষেত্রে নাই। আপনি দেখবেন যে অনেক পরিবার ভাবতেই পারে না যে মাদ্রাসা শিক্ষার বাইরে কিছু হবে। কিন্তু বিষয়টা হচ্ছে মাদ্রাসা শিক্ষা হোক, বাংলা মিডিয়াম হোক, ইংলিশ মিডিয়াম হোক, শিক্ষা ব্যবস্থায় একটা বড় ধরনের পরিবর্তন দরকার, যেই পরিবর্তনের মধ্য দিয়ে শিক্ষা যে আসলে একটা পণ্য না, শিক্ষা যে একটা ডিগ্রি না, শিক্ষা যে মুখস্থ বিদ্যা না, শিক্ষা যে কেবল একটা সার্টিফিকেট না, সেই ধারণা থেকে আমরা বের হব। আমরা প্রকৃত শিক্ষা, একটা মানুষ হয়ে ওঠার, নিরপেক্ষ একটা মানুষ হয়ে ওঠার, হ্যাঁ, ইথিক্যালি স্ট্রং একটা মানুষ হয়ে ওঠার, পার্সোনালিটি যেটার বড়ই অভাব একদম, সেগুলো হয়ে ওঠার, এবং নেগেটিভ চিন্তা থেকে বের হয়ে পজিটিভ চিন্তা করার মানুষ হয়ে উঠতে পারবো। তখনই আসলে এই সকল ধর্ম নিরপেক্ষতা বা এই বিষয়গুলো লাগে না। একটু সাপ্লিমেন্ট করব, যে বিষয়টা হচ্ছে যে আমরা এই এতগুলো কমিশন হলো, আপনি খেয়াল করছেন আমরা বারবার বলে যাচ্ছি শিক্ষা কমিশন নাই, অর্থাৎ মূল জায়গায় কাজ না করে আপনি আন্দোলন যেখান থেকে আপনি প্লুরালিজম রাখেন, সামাজিক ন্যায় বিচার রাখেন, প্লুরালিজম, এগুলোতে কাজ হবে না। আপনাকে শিক্ষার সঙ্গে গণতন্ত্রায়নের চেষ্টা করতে পারবো না সেই মানুষটা যদি আমরা তৈরি করতে না পারি। থ্যাংক ইউ সো মাচ আপনাদের দুজনকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। আমরা চাই যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, সেই গণতন্ত্র যে গণতন্ত্র প্রতিটি মানুষকে মর্যাদা দেবে সমানভাবে, এবং বাংলাদেশের প্রতিটি মানুষ তাদের নিজেদের অধিকার ফিরে পাবে, যে অধিকার থেকে তারা দীর্ঘ সময় ধরে বঞ্চিত ছিল। ধন্যবাদ প্রিয় দর্শক সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে, আবার কথা হবে। বিদায় নিচ্ছি আজ।